রাজনৈতিক দলগুলোর জন্য অনেক বড় স্বস্তির একটি খবর এসছে, যেটি বলেছেন যে অল্প সংস্কার করলে 25-এর শেষের দিকে নির্বাচন হতে পারে, আর নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিকভাবে আরও যেই সংস্কারগুলো আছে, প্রত্যাশিত সংস্কারগুলো এবং ঐক্য গঠন কমিশন যদি যে প্রস্তাবগুলো করবে সেই সংস্কারগুলো করলে আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে 2026-এর মাঝামাঝি নির্বাচন হতে পারে। আপনি কি মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো কি আসলে এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইবে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার আরও যেই, কারণ আমি একটি জিনিস একটু উল্লেখ করতেই চাই, আমি বলছি যদি মানে আপনাদেরকে যদি আবার বলছি যদি মানে দুইবার যদি শব্দটা উচ্চারণ করেছেন, অর্থাৎ উনি আসলে একটু বেশি সময় নিয়ে পুরো সংস্কারটাই করতে চান, সেটি কি রাজনৈতিক দলগুলো দেবে কিনা? না, আসলে এইটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, কিছুটা ভুল বুঝাবুঝিও ছিল, এবং এই উদ্বেগ তৈরি হবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারো বক্তব্য দায়ী ছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা কোনোভাবেই ক্লিয়ার করছিল না যে নির্বাচনটা কবে নাগাদ হতে পারে। আকাশে বাতাসে এরকম কথা ছড়াচ্ছিল যে 5 বছর থাকবে, 4 বছর থাকবে, বা আরও বেশিও থাকতে পারে, বা প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউতে একটা বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে বললেন যে পরবর্তী সরকার জনগণ 4 বছরের বেশি চায় না, সুতরাং এই সরকারের মেয়াদও 4 বছরের বেশি হবে না। তার মানে একটা 4 বছরের মতো একটা ধারণা 3 বছরের বেশি ধরে নিয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সবার একটা উৎকণ্ঠা ছিল। কিন্তু এটাও সত্য যে শুধুমাত্র সংস্কার করব বলে একটি অনির্বাচিত অরাজনৈতিক সরকারকে ক্ষমতায় রেখে দেশের ঝুঁকি বাড়বে কিনা, এটাও কিন্তু অনেকের আলোচনার মধ্যে ছিল। আর শুধু কাগজের সংস্কারটাই সব সময় খুব গুরুত্বপূর্ণ হয় না। যেটা উনি বলছিলেন যে 111 সরকার এসে কিছু সংস্কারে হাত দিয়েছিল, একেবারে কিছু হয়নি এমন নয়। আমি প্রায়ই অনেক অনুষ্ঠানে বলি যে নির্বাচন কমিশন নিয়ে তখন তারা আরপিও চেঞ্জ সহ বেশ কিছু সংস্কার কাজ করেছিলেন, এবং সেই সময়কার একজন নির্বাচন কমিশনার বর্তমান সরকারেও উপদেষ্টা আছেন, এবং তিনি খুব গর্বের সঙ্গেই বলেন যে তারা অনেক কাজ করেছেন তখন। কিন্তু তাদের সেই সংস্কার বা অনেক কাজ কি শেখ হাসিনাকে বিনা ভোটে বা রাতের ভোটে বা আমিডামি ভোট করতে কোনো বাধা হয়ে দাঁড়িয়েছিল? সুতরাং কাগজের সংস্কার আসলে মুখ্য ভূমিকা পালন করে না যদি আমাদের মগজের সংস্কার না হয়। সেজন্য আমাদের মানসিকতার সংস্কার দরকার হবে, মগজের সংস্কার দরকার হবে, এবং ওই যে কাগজের যে সংস্কারটা হয় সেটি যদি কেউ না মানে তাহলে যে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয় সেটিও এস্টাবলিশ করতে হবে। শেখ হাসিনা 16 বছর ধরে তার সাঙ্গপাঙ্গ নিয়ে যে অনাচারটা করেছে, যে অপকর্মগুলি করেছে, সংবিধানকে কাটাছেঁড়া করে যা তা করেছে, যা মনে চায় তাই বানিয়ে সেভাবে দেশ চালিয়েছে, তারপরও সেই যে কাটাছেঁড়ার পর জগাখুচির ওই সংবিধান যেটা ছিল সেটাও যদি মানত, সেই সংবিধানেও কি আছে যে বিনা ভোটে সরকার গঠন করতে হবে, রাতে ভোটটা নিয়ে নিতে হবে, কিংবা আমিরামি ভোটের কৌশল নিতে হবে? সেই সংবিধানে কি কোথাও আছে যে বিরোধী দলের নেতাকর্মীদের গায়েবী মামলা দিয়ে পুলিশ যে কোনো মামলায় গ্রেপ্তার দেখাবে, আদালতে এইরকম বিচারের নামে অবিচার করে খালেদা জিয়াকে মিথ্যা মামলা এত বছর জেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিবে? সেখানে কি লেখা আছে যে বিএনপির বিরোধী দল মানেই তাদের নামে শত শত মামলা হবে এবং আদালতের বারান্দায় ঘুরবে? সেই সংবিধানের কি কোথাও লেখা ছিল যে মত প্রকাশের স্বাধীনতাকে তাকে এমনভাবে খর্ব করা হবে যে সরকারের সমালোচনা করলে সেটাকে রাষ্ট্রের সমালোচনা দেখিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে জেলে পুরে দিতে হবে, আইসিটি অ্যাক্ট করতে হবে? এই যে নানান রকম, অথবা সেইখানে সরকারের বিরুদ্ধ মতে অবস্থান নিলে তাদেরকে গুম করে নিয়ে মেরে বালুর বস্তা বেঁধে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হবে, ওই সংবিধানে কোথাও ছিল? ওই সংবিধানের কোথাও কি ছিল যে আয়নাঘর করে ভিন্ন মতের এদেরকে এইভাবে বছরের পর বছর রাখতে হবে? ফলে সংবিধান জঘন্য অবস্থায় নিয়ে যাবার পরেও যা ছিল তাও যদি মানত তাহলে এতটা অনাচার হতে পারতো না। এখন এই সরকার তারা যদি সংস্কার করতে চায় তাহলে প্রথমে সংস্কারের জন্যও ম্যান্ডেট নিতে হবে রাজনৈতিক দলগুলোর, তাদের মতামত নিতে হবে, সম্মতি নিতে হবে যে কতটুকু সংস্কার হলে
তারা এটা ক্ষমতায় আসলে মেনে নিবে, এর ব্যাঘাত ঘটাবে না বা সহযোগিতা করবে। এটা একটা। দ্বিতীয় একটা প্রশ্ন, সেটা হলো এই সংস্কার করতে গিয়ে যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া যদি এরকম খেলতেই থাকে, সেটার যদি সমুচিত জবাব ঐক্যের মাধ্যমে দেওয়া না যায়, বাংলাদেশে যদি এই যে পতিত স্বৈরাচার খুনি শেখ হাসিনার দল তারা যে লুটপাট করে বিদেশে টাকা পাঠিয়েছে, যেটা প্রধান উপদেষ্টা আজকেও বলেছেন, সেই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এই সরকারের বিরুদ্ধে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে দেয়, সেই ক্ষেত্রে তাহলে বাংলাদেশ যদি ঝুঁকির মধ্যে পড়ে, রাজনীতি যদি ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে তো দ্রুত নির্বাচন দেওয়া সঙ্গত। এবং শুরু থেকেই যেরকম আমাদের এরকম একটা ধারণা ছিল যে এই সরকার 1.5 থেকে 2 বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিবে এবং রাজনৈতিক দলগুলোরও এটা মেনে নেওয়ার মতো একটা মানসিকতা আমরা দেখতে পেয়েছিলাম। ফলে আমার মনে হয় প্রধান উপদেষ্টার বক্তব্য সেই টাইম ফ্রেমের মধ্যেই আছে। এর মধ্যে উচিত রাজনৈতিক দলগুলোর এই বক্তব্যকে সমর্থন করে এর মধ্যে সংস্কারে কি করা যায় গাইডলাইন উপস্থাপন করে সহযোগিতা করা, এবং অবশ্যই আগামী ডিসেম্বরের মধ্যে যেন একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হয়। একটি মন্তব্য দিয়ে আসলে আপনার কাছ থেকে বক্তব্যটা জানবো। আপনার কাছে আসলে একই বিষয় আপনি এর আগেও বলেছেন যে আসলে আইন মানে 8 সালে নির্বাচন সংস্কার হয়েছিল, নির্বাচন কমিশনের সংস্কার হয়েছিল, তারপরেও যা দেখেছে পৃথিবীর ইতিহাসে হয়তো বিরল নির্বাচন নিয়ে যা হয়েছে সেটি সেই ব্যাপারে আপনি একটু আপনার ব্যাখ্যা চাইবো। এছাড়া আমি বিচারের আগে, অর্থাৎ সাবেক সরকার আওয়ামী সরকারের বিচারের আগে ইলেকশন পায়তারাকারীদের জাতীয় বেঈমান ধরে নেবে বলছেন নাসির উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। উনি বলছেন এই কথা যে যারা নির্বাচন করছে রাজনৈতিক দলগুলো, তাদেরকে জাতীয় বেঈমান ধরে নেব। এটা আসলে কতটা যোগ্য? জাতীয় বেঈমান শুনলেই শেখ হাসিনার কথা মনে পড়ে। লালদিঘির মাঠে 86 নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়ে এলেন যে এরশাদের অধীনে এই পাতানো নির্বাচনে, একতরফা নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান বলে বিবেচিত হবে। আসার পরেই মিলন ভাইয়ের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, দ্য স্মার্ট অ্যান্ড বিউটিফুল প্রেসিডেন্ট, লং ড্রাইভে নাকি নিয়ে গেলেন বলে কথিত আছে। নানান গল্প শুনি, সত্য মিথ্য ওনারা দুজন জানেন আর আল্লাহ জানেন। তারপর কি পানি পড়া দিলেন যে শেখ হাসিনা 2 দিনের মধ্যে নিজের ঘোষিত জাতীয় বেঈমান হয়ে ওই নির্বাচনে চলে গেলেন। এখন হয়তো ওই কথা মাথায় রেখেই এবারও বলছে নাগরিক কমিটি। সেই ক্ষেত্রে নির্বাচন তো যেতেই হবে, আর বিচারের বিষয়টাও ক্লিয়ার না। তারা কি বলছে, বিচার না করে নির্বাচন হওয়া যাবে না। যদি এই যে অপরাধের যেই বিচার বাংলাদেশের স্বাভাবিক গতিতে, এই অপরাধের বিচার করতে হলেও 10 থেকে 15 বছরের কমে এই বিচার হবে বলে কেউ বিশ্বাস করে না। কারণ এত মানুষ, এত অপরাধ, এত ঘটনা, এটা আসলে বিচার সম্পূর্ণ নয়। আমার মনে হয় দৃষ্টান্তমূলকভাবে বিশেষ ট্রাইব্যুনালে কিছু গুরুত্বপূর্ণ ভয়াবহ অপরাধের বিচার হওয়া উচিত এর মধ্যে, আর বাকিগুলো অন্তত বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে সেটি মানুষ দেখতে চায়। হয়তো উনি ওই আকাঙ্ক্ষার কথা বলেছেন, এটা আমি সাপোর্ট করি যে এত বড় একটা অপরাধের পরে তাদের যদি বিচারের আওতায় না আনা যায়, তাহলে ভবিষ্যতেও যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারাও ধরে নেবেন যে এরকম বিচারের কথা বলা হয়, আসলে দেশে বিচার কেউ কারো করতে পারে না। যে দলের নেতাকর্মীরা বিচারের মুখোমুখি, গোলাম সরোয়ার মিলন ভাই যেমনটা বলছিলেন যে যারা আসলে অপরাধের সাথে জড়িত না, ওই দলের তাদেরকে নির্বাচনে সুযোগ দেয়া উচিত, এটা কি সমর্থন করেন? না, সেইখানে আমার একটু ভিন্ন অবস্থান আছে। এই অর্থে অপরাধের সঙ্গে যুক্ত কিনা ওইটা বুঝতে হলে বিচারের আওতায় আনতে হবে। আপনি এই মিলন ভাই এইখানে টকশোতে বসে 2 লাইনে তো বলে দিতে পারবেন না, বা আমি বলে দিতে পারবো না যে এ অপরাধী আর এ অপরাধীন নয়। দল হিসেবে ছাত্রলীগ ভয়ঙ্কর অপরাধ করেছিল, তাদের যে নিষিদ্ধ করাটা জাস্টিফাইড এবং আমি নিজে সমর্থন করি এবং মনে করি খুব ঠিক কাজ হয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল, নিবন্ধিত দল, তাদেরকে কাগজে কলমে এইভাবে নিষিদ্ধ করা, কলমের খোঁচায় কেউ ক্ষমতায় থাকলে নিষিদ্ধ করুক, এই এক্সাম্পল তৈরি করাটা ভালো হবে না। কারণ এই সরকার হয়তো সৎভাবে সৎ উদ্দেশ্যেই করছে, কিন্তু এইটাকে এক্সাম্পল হিসেবে ধরে ভবিষ্যতে কোনো অসৎ সরকার বিনা অপরাধও কোনো দলকে নিষিদ্ধ করে দিতে পারে।
সেই জন্য নির্বাহী আদেশে বা সরকারের নির্দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার কালচারটা শুরু করাটা ওয়াইজ হবে না। সেই জন্য আমরা বলছি যে এটার একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনতে হবে, এবং আদালত যদি মনে করে যে এই দল যা অপরাধ করে জার্মানির নাৎসি পার্টির মতো তাদের নিষিদ্ধ করবার মতো করতে পারে, সেই দলের নেতাকর্মী যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই সঙ্গে আমি আরেকটা জিনিস একটু কারেকশন দিতে চাই, যেটা শিবলি ভাই বলছিলেন যে 500-র উপরে গুম হয়েছে। গুম কমিশন যেটা গঠন করা হয়েছে তারা অলরেডি প্রাথমিক একটা রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। তারা বলছে তারা এ পর্যন্ত 2009 সালের 6 জানুয়ারি থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত 1676টি গুমের অভিযোগ পেয়েছেন, শেষ করে অভিযোগ পেয়েছেন। তার মধ্যে 758টি তারা যাচাই বাছাই করতে পেরেছেন, বাকিগুলো এখনো যাচাই বাছাই করতে পারেননি। এবং এই যাচাই বাছাইয়ের মধ্যে 73% ফিরে এসেছে, আর 27% এখনও নিখোঁজ, যেটার সংখ্যা 204। তার মানে 758 জনের মধ্যে যদি 204 জন এখনও নিখোঁজ হয়, তাহলে 1676 জন যে অভিযোগ তার মধ্যে নিখোঁজের সংখ্যা আরও বড় হবে। এবং ফিরে আসলেও তারা কিন্তু গুমের শিকার হয়েছিলেন। ফলে গুম কত হয়েছিল এই সরকারের বেলায় সেটি বললে আমাদের অবশ্যই একসুরে বলতে হবে সেটা অবশ্যই 1500-এর উপরে, অর্থাৎ 1676 জন। ধন্যবাদ। কোনোভাবে এটাকে 400, 500, প্রায় 700 এইসব বলে লঘু করা ঠিক হবে না।